আজকের আলোচনা শুরু করার আগে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাতে চাই ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে। কারণ এই ত্রয়ী না থাকলে নেতাজি সুভাষ থেকে নেতাজি হয়ে উঠতে পারতেন না। আজ আমি যে মানুষটির কথা বলতে এসেছি, তিনি শুধু মহানায়ক নন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। আমার কাছে আমার অনুপ্রেরণা, আমার সাহস, আমার আত্মসম্মান, আমার নিজের ভাষায় আমার রাঙা কাকাবাবু। আজকে আমার বলার মূল বিষয় তথাকথিত বিমান দুর্ঘটনার পর নেতাজিকে মৃত বলে ঘোষণা করা হয়, কিন্তু তারপর তার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়। সেই সম্পর্কে আমি আজকে আপনাদের সবার সামনে কিছু ঘটনা তুলে ধরতে চাই, যে হোয়াট হ্যাপেন্ড টু নেতাজি আফটার 1945। আপনারা স্ক্রিনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটাই নেতাজির তথাকথিত শেষ জীবিত অবস্থায় ছবি, যেটি তোলা হয় মাতসুয়ানা এয়ারড্রোমে, বর্তমানে যেটি তাইহুকুতে অবস্থিত। এই ছবিটি 1945 সালে 2:30 থেকে 3:30-র মধ্যে তোলা হয় এবং বলা হয় যে 4:30-র সময় বিমান দুর্ঘটনা হয় এবং নেতাজি সেই বিমান দুর্ঘটনায় মারা যান। কিন্তু বাস্তবে সেদিন কি কোনো বিমান উড়েছিল? আমি যদি বলি যে না, সেদিন কোনো বিমানই ওড়েনি। কারণ নেতাজি মৃত্যু নিয়ে যে সরকার যে 3টি কমিশন ক্রিয়েট করে, ভ্যানাজ, সহায় এবং মুখার্জি কমিশন, এর মধ্যে মুখার্জি কমিশন এবং সহায় কমিশনের এই সিদ্ধান্তই আসে যখন তারা তাইওয়ান সরকারকে অ্যাপ্রোচ করে। তো সেখানে তাইওয়ান সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয় যে 1945 সালের বিগত 3 বছর এবং তারপরের 5 বছর, অর্থাৎ এই 8 বছর স্প্যানের মধ্যে তাইওয়ানের এয়ারড্রোমে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। এবং তাইওয়ান নয়, তাইওয়ানের পার্শ্ববর্তী কোনো এলাকায় কোনো বিমান দুর্ঘটনা হয়নি এবং কোনো ক্র্যাশ ল্যান্ডিং হয়নি। তো এখানে প্রথমেই নেতাজির যে বিমান দুর্ঘটনার কাহিনী এবং মৃত্যুর কাহিনী খারিজ হয়ে যায়। প্রথম দুটি কমিশন যেটি ফর্ম হয়, সহায় এবং সায়নাজ কমিশন, এরা ভারতীয় সরকার তখনকার আমলে কংগ্রেস অধীন, কংগ্রেস তাদেরকে দিয়ে যা বলতে চেয়েছিল তারা সেই কথাই বলে যায়। এবং যে কমিশনগুলি হয়েছিল সেটি এতটাই খারাপ ছিল যে নেতাজির পরিবারে নেতাজির দাদা সুরেশচন্দ্র বোস নিজে এর প্রতি পার্লামেন্টে প্রতিবাদ করেন এবং একটা সময় পর ভারতীয় সরকার চাপে এসে বাধ্য হয় একটি নতুন কমিশন খুলতে। তখন 1999 সালে মনোজ মুখার্জির নেতৃত্বে মুখার্জি কমিশন তৈরি হয়। মনোজ মুখার্জি ভারতের একজন বিশিষ্ট ব্যক্তি এবং সুপ্রিম কোর্টে তার রেকর্ড খুবই ভালো। বলা হয় ওনার মতন জাজ ভারতে খুবই এসছেন এবং ভবিষ্যতে হয়তো খুবই কম আসবেন। এই মুখার্জি কমিশন 1999 থেকে 2005, অর্থাৎ দীর্ঘ 6 বছর ধরে নিজেদের নিজেদের কাজ করে এবং 2006-এ পার্লামেন্টে রিপোর্ট পেশ করে। এদের তিনটি মূল বক্তব্য ছিল। প্রথম, যে সেদিন কোনো বিমান দুর্ঘটনা হয়নি, বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। রেঙ্কোজি টেম্পলে যে অ্যাসেস গুলো রয়েছে সেটি বা চিতাভস্ম, সেটি নেতাজির নয়। এবং তৃতীয়, যে গুমনামি বাবা বলে যে সাধু বা ভগবানজি যে কথা উঠে এসেছিল, তার সঙ্গে নেতাজির কোনো সম্পর্ক ছিল কিনা বা নেতাজি এবং সেই সাধু একই ব্যক্তিত্ব কিনা। এই কমিশন প্রথমেই যে বিষয়টি তুলে ধরে যে নেতাজির কাছে নিজের আইনের ছাপ দেওয়া বিমান উপস্থিত থাকা সত্ত্বেও নেতাজি হঠাৎ করে নিজের মন বদলান এবং 4 বাক্স সোনা নিয়ে চেপে যান একটি জাপানি বিমারু বিমানে এবং তিনি তার সাথে শুধুমাত্র হাবিবুর রহমানকে নিয়েছিলেন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের তখন যা পরিস্থিতি, যে কোনো সময় নেতাজি ধরা পড়লে তৎকালীন পরিস্থিতিতে নেতাজি অবশ্যই খুন হতেন এবং হয়তো এক্সট্রিম লেভেল অব্দি টর্চারও যেতেন, সে কথা নেতাজিও জানতেন। এরকম পরিস্থিতিতে তিনি জাপানের বোমারু বিমানে চাপবেন যেটার কোনো সেফটি নেই এবং তিনি কেন নিজের সাথে সেই 4 বাক্স সোনা নিয়ে চাপবেন? তো এটা ছিল সবথেকে বড় খটকার বিষয়। এবং বলতে খারাপ লাগে যে পরে সেই 4 বাক্স সোনা ভারতীয় সরকারের মধ্যে কিছু বিশিষ্ট ব্যক্তিত্বরা লুণ্ঠন করে। আহ সবথেকে আশ্চর্যের যে বিষয়টা উঠে আসে, যে যারা সেই বিমান দুর্ঘটনা অবজার্ভ করেছিলেন এবং কোর্টে নিজেদের মতামত রেখেছিলেন, তাদের বক্তব্যে কারোর পরস্পরের সঙ্গে কোনো মিল নেই। কেউ বলেছিলেন যে বিমানের ইঞ্জিন আগে খুলে যায়, কেউ বলেন বিমান হাওয়ায় বিস্ফোরণ করে, কেউ বলেন বিমান চলতে শুরু হওয়ার
2 থেকে 3 মিনিটের মধ্যে সেটা আগুন লেগে যায়। সেটা থেকে আগে নাকি নেতাজি বেরিয়ে আসেন, কেউ বলে আগে হাবিবুর রহমান বেরিয়ে আসেন, কেউ বলে জাপানি সৈন্যরা এসে আগুন নেভায়, তারপর নেতাজিকে পাওয়া যায়। কারোর দাবি নেতাজি ওইখানেই বিমানবন্দরেই মারা যান। কেউ বলেন যে না, তাকে শুধুমাত্র নেতাজি নয়, এছাড়াও আরো কয়েকজন উম, আহ, সৈনিককে তার সাথে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করা হয়। সবথেকে আশ্চর্যের যে বিষয় সেটা হচ্ছে নেতাজির যে শেষ ছবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটাই আমরা প্রথম কথা নেতাজির মুখ দেখতে পাই না, একটি সাদা কাপড়ে ঢাকা একটি ছবি। এবং হাবিবুর রহমান, যার 3টি জায়গায় 3টি স্টেটমেন্ট রেকর্ড হয়। তিনি প্রথমে ভারতীয় সরকারের কমিশনে বলেন যে নেতাজি আগে বিমান থেকে বেরিয়ে আসেন। ইউএস এর কাছে তিনি বলেন যে না, তিনি অজ্ঞান ছিলেন, নেতাজি তাকে বিমান থেকে উদ্ধার করেন। এবং সোভিয়েত রাশিয়ায় গিয়ে তিনি বলেছিলেন যে না, তারা দুজনে, নেতাজি এবং তিনি দুজনেই অজ্ঞান ছিলেন, এবং জাপানি সরকার এসে তাদেরকে রেস্কিউ করে। কিন্তু এই 3টি ঘটনার মধ্যে কোনো বাস্তবের মিল ছিল না, এবং হাবিবুর রহমান একমাত্র সেই কাজই করেছিলেন যেটা নেতাজি তাকে করতে বলেছিলেন, যে নেতাজি দেশে ফিরে না আসা অবধি তার মৃত্যু কাহিনী কন্টিনিউয়াসলি সবার কাছে বলে যাওয়া, এবং লোককে বিশ্বাস জানানো যে 1945-এ বিমান দুর্ঘটনায় নেতাজি মৃত্যু হয়েছিল। নেতাজির যারা চিকিৎসক ছিলেন তার মধ্যে অন্যতম দুজন, যারা তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর ইয়োশিমি এবং একজন হচ্ছে ডক্টর সুরুতা। রহমানের বক্তব্য অনুযায়ী নেতাজি যখন বিমান দুর্ঘটনা হয় তার মাথায় একটা 4 ইঞ্চি স্কার হয়, কিন্তু ডক্টর ইয়োশিমি বলেছিলেন না, কোনো স্কার হয়নি, নেতাজি পুড়ে গেছিলেন, তার ব্লাড ট্রান্সফিউশন হয়েছিল। আবার তার সহচিকিৎসক ডক্টর পুরাতা বলেছেন যে না, ব্লাড ট্রান্সফিউশন বা ব্লাড দেওয়ার কোনো দরকার ছিল না, শুধুমাত্র 3rd ডিগ্রি বার্ন হয়েছিল। আচ্ছা, এবার আপনারাই ভেবে দেখুন যে নেতাজির মতন একজন বিশাল ব্যক্তিত্ব যখন মৃত্যু হবে তার তো একটা ডেথ সার্টিফিকেট থাকবে, কিন্তু আশ্চর্যভাবে না আছে কোনো ডেথ সার্টিফিকেট। ইভেন আমরা যখন কারো মৃত্যু হয়ে তাকে শ্মশানে দাহ করি, শ্মশান থেকেও একটা ডেথ সার্টিফিকেট পাওয়া যায়। সেই সময়কার তাইওয়ানের যে শেষকৃত্যের জায়গা, অর্থাৎ নেতাজির তথাকথিতভাবে যেখানে শেষকৃত্য করা হয়, সেখানে যখন পৌঁছানো হয়, তখন সেখানে কেবলমাত্র একটি ডেথ সার্টিফিকেট পাওয়া যায়, যেটি ইচিরো ওকুরা নামে একজন ব্যক্তির, এবং তার মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে। তো এবার সবার সবথেকে চিন্তার বিষয় আসে যে যদি 1945-এ নেতাজির মৃত্যু না হয়ে থাকে, তাহলে তার কি হয়েছিল? এটার মূল যে স্টোরি লাইন সেটা হচ্ছে যে নেতাজি যেমন প্রথমবার নিজের মহানিষ্ক্রমণ ঘটিয়েছিলেন, এটা ছিল তার দ্বিতীয় মহানিষ্ক্রমণ। নেতাজির মূল যে প্ল্যানটা ছিল যে এই বিমান দুর্ঘটনার একটি মিথ্যা গল্প সাজিয়ে দেওয়া, যাতে ইংরেজরা সেখানে ব্যস্ত হয়ে যায়, এবং তিনি এই সুযোগে জাপান থেকে রাশিয়া পৌঁছান, এবং রাশিয়ার সঙ্গে তৎকালীন ভারতের যে সম্পর্ক সেটার উন্নতি ঘটান। রাশিয়া থেকে চায়না যাবেন, চায়নায় গিয়ে চায়নার সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক করবেন, এবং দেশে ফিরে দেশকে পূর্ণ স্বাধীনতা দেবেন। তো এইটার পিছনেও কয়েকটি থিওরি আছে। যেমন একটিতে বলা হয় যে নেতাজি রাশিয়ায় ক্যাপচার হন এবং সেখানে তাকে হত্যা করা হয়, যেটা প্রিজনার অফ ইয়াকুতসুক বলে যে থিওরি হিসেবে পরিচিত। এখানে বলা হয়েছিল যে রাশিয়ার মধ্যে ইয়াকুতসুক জেলে 45 নম্বর রুমে নেতাজিকে হত্যা করা হয়। কিন্তু বাস্তবে এটার সম্পর্কিত কোনো সাপোর্টিং ডকুমেন্টস নেই। কিন্তু হ্যাঁ, একথা সত্যি যে রাশিয়ায় যখন নেতাজি পৌঁছেছিলেন, এই খবর প্রথমে স্ট্যালিন জানতেন না, এবং রাশিয়াতে নেতাজিকে প্রথমে প্রচন্ড বন্দি বন্দি করা হয়েছিল, এবং সেখানে তাকে 3rd ডিগ্রি লেভেল অব্দি মেন্টাল টর্চার করা হয় এবং ফিজিক্যাল টর্চারও করা হয়। কিন্তু এরপরে যখন স্ট্যালিন জানতে পারেন যে নেতাজি রাশিয়াতে এসেছেন বা তখনকার দিনে ইউএসএসআর এ আছেন, তখন তিনি সঙ্গে সঙ্গে সবকিছু থামান এবং নেতাজির সঙ্গে একটি বৈঠক করেন। এবং স্বাভাবিকভাবেই হিটলার যেমন নেতাজিকে দেখে অবাক হয়েছিলেন, স্ট্যালিনের অবস্থাও সেম হয়। তিনি নেতাজির কথায় এগ্রি হন, এবং তিনি নেতাজিকে বলেন যে তিনি এখনকার যা পরিস্থিতি তাতে তিনি একটি ওয়ার ক্রিমিনাল বা যুদ্ধ অপরাধী হিসেবে পরিচিত, তো তার চায়নায় যাওয়া উচিত, যেটা নেতাজি আগের থেকেই চেয়েছিলেন। তো সেই বিষয়ে তিনি স্ট্যালিন চায়নার সঙ্গে তখনকার দিনে রেড চায়নার সঙ্গে কথা বলতে শুরু করেন। কিন্তু এটা অতটা সহজ ছিল না, কারণ তখন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যা পরিস্থিতি, প্রত্যেকটা দেশের নিজের মধ্যেই একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট চলছিল। তো স্ট্যালিনের এই কাজটি করতে প্রায় 3 থেকে 4 বছর সময় লাগে। এই সময় বিপ্লবী বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের যে পুত্র নিখিল চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী কিন্তু তখনকার সময় সোভিয়েত
বা রাশিয়ায় উপস্থিত ছিলেন। তারা মানে দীর্ঘ সময় ধরেই তারা রাশিয়ান এম্বাসিতে কাজ করতেন। তো তিনি পরে দাবি করেছিলেন যে তিনি ১৯৬৮ সালে সাইবেরিয়ার একটি শহরে নেতাজিকে দেখেছিলেন এবং নেতাজির সঙ্গে রাশিয়ার কিছু গার্ড, মিলিটেন্ট জেনারেল ছিল এবং নেতাজিকে একটি তখন একটি ভালো ঘরে ছিলেন এবং তার সঙ্গে নাকি খুবই ভালো ব্যবহার করা হয়েছিল। তো এই ক্লেম তিনি ভারতবর্ষে এসে করেন, কিন্তু দুঃখের বিষয় ভারতীয় সরকার চিরকালের মতন উদাসীনই থাকে। এর পরে কিছু স্টেপ নেওয়া হয় না। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামে এবং ভারত বিভক্ত হয় এবং আমরা একটি কন্ট্রাকচুয়াল স্বাধীনতা চুক্তি পাই, যেখানে পূর্ণ স্বাধীনতা আমাদেরকে দেওয়া হয়নি, যে স্বাধীনতা দেওয়া হয়েছিল সেটা পার্শিয়াল। এবং সব থেকে বড় যেটার তার জন্য আমাদেরকে খেসারত দিতে হয়েছিল সেটা হচ্ছে বিভাজন। তো এই ঘটনাগুলোর পর নেতাজি খুবই মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছিলেন এবং তার তিনি কোনোদিন মানে সবসময় নেতাজি ছোট থেকেই স্বপ্ন ছিল যে দেশকে স্বাধীনতা দেওয়া, কিন্তু দেশ বিভাজনটা তিনি কোনোদিনও কল্পনা করতে পারেননি। তো এ আর সব থেকে বড় কথা, তার কোনোদিনও রাজনীতিতে এসে ক্ষমতা নেওয়া বা ক্ষমতার লোভ তার ছিল না। তো এরপর নেতাজির এতটাই ধাক্কা পান যে তিনি সন্ন্যাস জীবনে চলে যান। তো এখানে সবার সবথেকে বড় একটা মনে প্রশ্ন জাগে যে নেতাজি সন্ন্যাসী কি করে সম্ভব? কিন্তু এটার জন্য যদি আমরা ইতিহাস দেখি বা আজকে প্রোগ্রামে আমরা যদি দেখে থাকি, অনেক ছোট থেকেই নেতাজি মধ্যে একটি দৃঢ় চিন্তন ছিল। অর্থাৎ বেদ, মহাভারত এগুলো তিনি মুখস্থ বলতে পারতেন। এছাড়াও তিনি মা কালী, মা দুর্গার শক্তি রূপের পূজা করতেন এবং আহ, ছোটবেলাতে তিনি অন্তত ৩ বার ঘর ছেড়েছিলেন গুরুর সন্ধানে। তো এবার নেতাজি পুরোপুরিভাবেই চায়নায় পৌঁছানোর পর তিনি তিব্বতে পৌঁছান এবং তিব্বতে তখনকার দিনে তার দালাই লামার সঙ্গে পরিচিত হয়। খুব অল্প বয়সে দালাই লামার তখন দালাই লামার মানে লামায় তখন অব্দি মানে তখন দালাই লামায় মানে কনভার্টেড হননি। তো তিনি দালাই লামার গুরুর সঙ্গে মেনেন এবং সেখানে যোগচর্চা, তন্ত্র সাধনা এই বিভিন্ন বিষয়ে তিনি জ্ঞান লাভ করেন এবং সেখান থেকে ৩ থেকে ৪ বছর তিব্বতে কাটানোর পর, এবং বলা হয় যে দালাই লামা যখন একটু বড় হয়েছিলেন, কিশোর অবস্থায় নেতাজির সঙ্গে তখন তার দেখা হয় এবং তারপরে নেতাজি চায়না থেকে তিব্বত, তিব্বত থেকে নেপাল, নেপাল হয়ে ১৯৬০-এর দশকে ভারতবর্ষে ফিরেছিলেন একজন সাধুর বেশে। যেটা আজকে আমি এখানে বলছি যে গুমনামি বাবা বা ভগবানজি। গুমনামি কোনো নাম নয়। তিনি নেতাজি যখন ১৯৬০-এর সময় দেশে ফিরেছিলেন, এই সময় তিনি চাননি যে তার পরিচয় এর জন্য আর কারোর কোনো ক্ষতি হোক বা তিনি হঠাৎ করে বাইরে বেরিয়ে চলে আসুন। তো তিনি একটি সাধুর বেশেই উত্তরপ্রদেশে থাকতে শুরু করেন এবং তাকে একটা খুবই স্বাভাবিক ব্যাপার যে সূর্যকে আপনি কোনোদিনও কালো কাপড়ে মুড়িয়ে রাখতে পারবেন না। তার তেজ সবসময় সে কালো কাপড়কে ভেদ করে বাইরের দিকেই আসবে। স্বাভাবিকভাবেই নেতাজির কথাবার্তা এগুলো শুনে প্রত্যেকেই ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে এই সাধুর পরিচয় সম্পর্কে। এবং সেই সাধু কোনোদিনও নিজের নাম বলতেন না। তো তখন থেকে তার নাম দেওয়া হয় ভগবানজি বা গুমনামি, যার কোনো নাম নেই। তো আমি কেন বলছি যে গুমনামি বাবাই নেতাজি ছিলেন? মুখার্জি কমিশনের পরে যখন মানে গুমনামি বাবার মৃত্যু হয় এবং তারপরে যখন মুখার্জি কমিশন হয়, যে গুমনামি বাবার যে রামভবন যেখানে তিনি শেষ জীবনে ছিলেন, সেখানে ঘর থেকে যে এভিডেন্স গুলো পাওয়া যায়, সব থেকে আগেই এই যে নেতাজির আপনার ছবিগুলো দেখতে পাচ্ছেন বাঁ দিকে, এই ডান দিকের ধারে, সেখানে জানকীনাথ বোস, সে সঙ্গে তার চিত্র, তার পিছনে কিছু নিজের ভাষায় লেখা মেসেজ। এছাড়াও এই যে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন নেতাজির বাবা মায়ের, সেখানে এই ছবিগুলোতে নাকি প্রত্যেকদিন ফুল দেওয়া হতো, পুজো করা হতো এবং গোল চশমা, একাধিক গোল চশমা যেমন নেতাজি পরতেন। এছাড়াও রোলেক্সের একটি ঘড়ি পাওয়া যায়, যেটি সুভাষ মানে সুভাষচন্দ্র বসু আইসিএস পাওয়ার পরে বলা হয় যে তার পিতা তাকে গিফট করেছিলেন। এছাড়াও জানকীনাথ বসুর নিজস্ব ব্যবহার করা একটি ছাতা এখান থেকে পাওয়া যায়। এছাড়াও জাপানিজ বাইনোকুলার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউজ হওয়া ওয়াটার ফিল্ট্রেশন ট্যাঙ্ক এবং একটি যুদ্ধের ইউনিফর্মও পাওয়া যায়। বলা হয়েছিল সেটা আইনের, কিন্তু পরে সরকারের থেকে সেই
বস্তুগুলি সরিয়ে দেওয়া হয়। কিন্তু এছাড়াও বিভিন্ন বই এবং সবথেকে আশ্চর্যের যে এভিডেন্সটি পাওয়া গেছিল সেটা হচ্ছে যে যখন সহায় কমিশন হয়েছিল তখন আহ, নেতাজির যে দাদা সুরেশচন্দ্র বোসকে সেখানে ডাকা হয়েছিল, তো কোর্ট থেকে একটা সামন কপি দেওয়া হয়। তো সেই সামন কপির অরিজিনাল যে কপিটা সেটা ছিল, এবং তার পিছনে তার স্ত্রীর লেখা একটি মেসেজ আমরা বলতে পারি ছিল সেখানে। সেই মেসেজের মধ্যে সুবি মেনশন করা ছিল। সুবি নামটা আমরা সবাই পরিচিত, সুভাষচন্দ্র বসুর ছোটবেলার নাম। এবং এই 2706টা আইটেম পরে একটা মিউজিয়াম করে সেখানে রেখে দেওয়া হয়। তো আমি কেন বলছি যে ইনি নেতাজি ছিলেন, তো নেতাজির সঙ্গে যারা নেতাজিকে এর আগেও দেখেছেন, যারা নেতাজির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন, ডক্টর পবিত্র মোহন রয় নিজের নেতাজি সিক্রেট সার্ভিস বইয়ে প্রত্যক্ষভাবে স্বীকার করেছেন যে ভগবানজি নেতাজি। তিনি বারবার ক্লেম করেছেন নেতাজিকে দেশে ফেরার জন্য, দেশের অবস্থা হাল ধরার জন্য। এছাড়াও লীলা দেবী, লীলা রয়, যিনি তখনকার দিনে তৈরি হওয়া ফরওয়ার্ড ব্লকের একজন অন্যতম নেত্রী ছিলেন, তিনি দুর্ভাগ্যবশত নেতাজি বা ভগবানজিকে সরাসরি চোখে দেখার সুযোগ পাননি, কিন্তু চিঠির মাধ্যমে তিনি বারবার বলেছেন যে সুভাষদা তুমি ফিরে এসো। তো এগুলো কোনো কোইন্সিডেন্স হতে পারে না। এছাড়াও দালাই লামা তার আত্মজীবনী মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপলে লাস্ট অধ্যায়ে গিয়ে বলেছেন যে একবার তার জীবন রক্ষার ক্ষেত্রে একজন সন্ন্যাসীর খুব বড় অবদান ছিল, যিনি তাকে বাঁচিয়েছিলেন। এবং তিনি সেখানে ভগবানজির কথাই উল্লেখ করেছিলেন। এবং যখন যখন তিনি মানে ধন্যবাদ জানান, তখন তিনি জানি জানি তাকে জেনারেল শিবা বলে সম্বোধন করেছিলেন। তো জেনারেল শিবা, এইটার পিছনে একটা ইতিহাস আছে। জেনারেল শিবা নেতাজি আইনে থাকার সময় অনেকেই নেতাজিকে ভালোবেসে মানে যেহেতু জানতেন যে নেতাজি শিবেরও একটি বড় ভক্ত, তো অনেকে নেতাজিকে জেনারেল শিবা বা লর্ড শিবা বলে থাকতো। তো এই থিওরি গুলো মানে এই প্রমাণগুলো আমরা এরকম করে অস্বীকার করতে পারি না, এবং এইটিই ছিল কমিশনের সব থেকে বড় কয়েকটি ফাইন্ডিংস। কিন্তু সব থেকে বড় প্রশ্ন আসে যে তাহলে দেশের এত খারাপ অবস্থা হওয়ার পরও নেতাজি ফিরে না আসার অন্যতম কারণ হচ্ছে ওয়ার ক্রিমিনাল অ্যাক্ট। মানে তখনকার দিনে নেতাজি যুদ্ধ অপরাধী হিসাবে পরিচিত হয়ে গেছিলেন, এবং ভারতীয় সরকার তখনকার দিনে একটি চুক্তি স্বাক্ষর করে যেখানে বলা হয় যে যেটা ওয়ার ক্রিমিনাল বা যুদ্ধ অপরাধীদের সঙ্গে করা হয়, যে নেতাজি যদি ফিরে আসেন ভারতবর্ষে তাহলে ভারতীয় সরকার তাকে ইংরেজ সরকারের হতে দেবে, এবং খুব স্বাভাবিকভাবেই তারপরে যেটা করা হবে নেতাজিকে হত্যা করা হবে। এবং নেতাজি নিজের জীবনের কথা ভেবে না, নেতাজির সঙ্গে যারা যুক্ত ছিলেন তখনকার দিনের আরো অনেকে, যেমন পবিত্র মোহন রায়, লীলা রয়, এদের উপরেও থার্ড ডিগ্রির অত্যাচার হতো। তো নেতাজি অনেক কথা ভেবে এবং আহ, যে ভগবানজি যখন পবিত্র মোহন রায়কে একটি চিঠি লিখেছিলেন, সেখানে তিনি তার ফিরে আসা প্রসঙ্গে বলেছিলেন নিজেকে ডেড, তিনি চিঠিতে অনেক জায়গায় নিজেকে ইয়োর ডেড ঘোস্ট বা ডেড ম্যান হিসাবে ক্লেম করেছেন, এবং বলেছিলেন যে যে দেশ এখন সবেমাত্র আহ, উঠে দাঁড়িয়েছে, সবেমাত্র একটি বিভাজনের যন্ত্রণা সহ্য করে স্বাধীনতা পেয়েছে, এবং ইউএসএ মতন বড় দেশের সাহায্য পেয়ে এগোচ্ছে, সেই সময় যদি সেই মানুষটা ফিরে আসে তাহলে ভারতের মধ্যে রক্ত গঙ্গা বয়ে যাবে। তো এটা একটা অন্যতম কারণ ছিল যে তিনি ফিরে আসতে চাননি। আর দ্বিতীয় হচ্ছে যে তিনি সন্ন্যাস জীবন নেওয়ার পরে তিনি বারবার বলেছেন যে যখনই তাকে তার অনুচারীরা জিজ্ঞেস করেছেন যে তিনি ফিরছেন না কেন, বা তিনি কি সেই ব্যক্তি যাকে সবাই এতদিন ধরে চিনতো, তখন তিনি বারবার বলেছেন যে না, পূর্বের যে ব্যক্তি ছিল সে আমার কাছে মৃত। সন্ন্যাস নেওয়ার পরে একটা মানুষের নতুন জন্ম হয়। তো সেই এটি একটি বিশেষ কারণ ছিল যে নেতাজি আর ফিরে আসতে চাননি। এবার মূল যে বিষয় আসে যে তাহলে নেতাজির অবদানটা কি, ভগবানজির রূপে কি তিনি শুধু ভারতবর্ষে ছিলেন আর কিছু কাজ করেননি? এই ধারণা একেবারেই ভুল। বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, যেটা মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছিল, মুজিবুর রহমান নিজে তার আত্মজীবনীতে স্বীকার করেছেন যে একজন ব্যক্তি সন্ন্যাসী তাকে এই বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম এ জয়ী হতে সাহায্য করেছিল। তিনি আর কেউ ছিলেন না, তিনি ভগবানজি ছিলেন বা আমাদের নেতাজি ছিলেন। এছাড়াও ইন্দো চায়নার যখন ওয়ার হয় এবং ভারত খুব
বীভৎসভাবে সেখানে হারে। সেই যুদ্ধ থামাতেও বলা হয় নেতাজির খুব বড় অবদান ছিল, কারণ তখনকার দিনে ভগবানজির যে রামভবনে অনেক বড় বড় আর্মি চিফ জেনারেলরা এসে তার কাছ থেকে নাকি যুদ্ধের পরামর্শ পর্যন্ত নিয়ে গেছেন। তো এরপরে সব থেকে মোস্ট কন্ট্রোভার্সিয়াল হচ্ছে যে তাসকেন থিওরি। 1966 সালে যখন 1965 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি বড় যুদ্ধ হয়, তখন শান্তি চুক্তি করার জন্য তাসকেন্তে একটি সভার আয়োজন করা হয়। সেই তাসকেন্ট সভায় একজন মিস্টিরিয়াস পার্সন বা একজন ব্যক্তিকে আমরা দেখতে পারি, যাকে আমি স্ক্রিনে বড় করে হাইলাইট করে দেখিয়েছি। এই ব্যক্তির সঙ্গে নেতাজির ছবির যদি আমরা ইমেজ ল্যাপিং করে থাকি, তো 99% মিল পাওয়া যায়। এবং লাল বাহাদুর শাস্ত্রী যখন আহ, এই চুক্তিটা সই হওয়ার পরে, তাসকেন্ট চুক্তি সই হওয়ার পরে নিজের ঘরে ফোন করেছিলেন, অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রীর যে একটা শেষ অফিসিয়াল স্টেটমেন্ট, সেখানে তিনি বলেছিলেন যে আমি জানি আমার দেশবাসীরা এই তাসকেন্ট সন্ধির পরে আমার থেকে খুবই আমার কাছ থেকে খুবই দুঃখের সংবাদ পেয়েছেন এবং তারা খুবই দুঃখিত, কিন্তু আমার কাছে দেশের জন্য একটি অনেক ভালো, খুব বড় সংবাদ আছে এবং একটি এত বড় খবর আছে যে যেটা শোনার পর হয়তো গোটা দেশে হুল্লোড় সৃষ্টি হবে এবং সবাই খুশি। এই তাসকেন্ট সন্ধির পরে সবাই খুশি হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেদিন রাতেই লাল বাহাদুর শাস্ত্রীকে হত্যা করা হয়। সেটা নিয়েও একটি বড় কন্ট্রোভার্সি রয়েছে, কিন্তু এটি একটি হত্যাই ছিল। লাল বাহাদুর শাস্ত্রীকে পয়জন করা হয়, কারণ তিনি দেশে ফিরে যে খবরটা দিতে চেয়েছিলেন সেটা ছিল নেতাজির। লাল বাহাদুর শাস্ত্রী যখন পোস্টমর্টম করা হয়, তখন তার সমস্ত আইটেম দেওয়া হয়, খাবার, এবার পয়জনের সাসপেক্ট তো মানুষ একভাবেই করতে পারে, খাবারে দেওয়া হয়েছে তো খাবার, তার খাবার যখন স্যাম্পল লিঙ্ক করা হয় তখন সেখানে বলা হয় যে পয়জন নেই, কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর যে অভ্যাসটা ছিল যে তিনি রাত্রেবেলা শোয়ার আগে গরম দুধ খেয়ে শুতেন, তো তার থার্মোফ্লাক্সে দুধ রাখা ছিল। সেই থার্মোফ্লাক্সেই খুব সম্ভবত নয়, 100% গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি বিষ মেশানো হয়েছিল। কারণ যখন পোস্টমর্টেম করা হয় বা ফরেনসিক টিমের কাছে স্যাম্পল পাঠানো হয়, সেই ফ্লাক্সটি পাঠানো হয়নি এবং পরে সেই ফ্লাক্সটি সরিয়ে দেওয়া হয়। এছাড়াও সব থেকে বড় কথা, রিঙ্কোচি মন্দিরে যে আহ, চিতাভস্ম রয়েছে সেটি নেতাজির না, সেটা মুখার্জি কমিশন প্রুফ করে দিয়েছেন। এবং সব থেকে বড় কথা, যে বারবার বলা হয় যে তাহলে রেঙ্গোজি, যদি নেতাজি বিমান দুর্ঘটনায় নাই মারা গিয়ে থাকেন তাহলে রেঙ্গোজি চিতাভস্ম নিয়ে আসো, সেটা ডিএনএ স্যাম্পলিং করো এবং মিলিয়ে নাও যে সেটা নেতাজি নয়, তাহলে এই সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এখানেও একটি সমস্যা আছে। ভারতীয় সরকার একটি খুব বাজে তথ্য সব জায়গায় রটিয়ে বেড়ায় যে নেতাজি নাকি বিয়ে করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আমরা জানি নেতাজির ওয়াইফ এমিলি শ্যাঙ্কেল এবং তাদের একটি মেয়েও ছিল, অনিতা বোস বলে, যে পরে নিজের সারনেম ড্রপ করে এবং পাফ উপাধি নেয়। তো এটা নেতাজির কোনো বিয়ে হয়নি। নেতাজি নিজের চিরজীবনই ব্রহ্মচর্য পালন করেছিলেন। আহ, অনি- আহ, এখানে যে এমিলি শ্যাঙ্কেল ব্যক্তিটিকে দেখানো হয়েছে এবং তাকে দেখানোর মূল কারণ হচ্ছে যে সুভাষ যখন নিজের আত্মজীবনী টাইপরাইট করাচ্ছিলেন, তখন এমিলি শ্যাঙ্কেল সেটি টাইপ করেছিলেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বলে, যে অসমাপ্ত আত্মজীবনী। এবং সেই জিনিসটিকে সুযোগ নিয়ে ভারতীয় সরকার একটি থিওরি ইমপ্ল্যান্ট করে নেতাজির চিত্রে মানে কালো কালির দাগ লাগানোর জন্য, যে নেতাজি নাকি তখনকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন পরিস্থিতিতে এমিলি শ্যাঙ্কেলকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি মেয়ে হয় অনিতা বোস নামে। পরে যিনি নিজের বোস নেম ড্রপ করেন, অনিতা পাফ হিসেবে পরিচিত। নেতাজির পরিবারের মধ্যে একাংশ নয়, তিন ভাগে, মানে বলতে গেলে চারজনের মধ্যে তিনজনই তাকে নেতাজির কন্যা হিসাবে মেনে নিতে নারাজ, এবং ভারতীয় সরকারও সেই জিনিসটা খুব ভালোভাবে জানে যে আহ, অনিতা পাফ নেতাজির মেয়ে নয়। তো যদি ডিএনএ স্যাম্পলিং করানোর সময় যদি ডিএনএ নেওয়া হয় এবং অনিতা পাফের থেকে যদি ব্লাড নেওয়া হয়, তো নেতাজি যে চিতাভস্ম সেই জিনিসটা বেরিয়ে আসবে কিনা সেটার কোনো সিওরিটি নেই, কিন্তু এই জিনিসটা সবাই জানতে পেরে যাবে যে অনিতা পাফ নেতাজির মেয়ে নন। তো দেশে আবার একটা আগুন জ্বলবে। তো গুমনামি বাবার ঘর থেকে যে হ্যান্ড রাইটিংস গুলো পাওয়া গেছিল, সেটা ডক্টর এল লাল, তিনি প্রুফ সহ ম্যাচ করিয়েছিলেন যে এটি একজন ব্যক্তিরই লেখা। এবং এছাড়াও আমেরিকান সিআইএর একজন রিটায়ার্ড অফিসার, কার্ল
ব্যাজেট অফিসিয়ালি নিজের একটি অনুসন্ধান চালান এবং সেখানে তিনি আহ, 432 পাতার একটি ফাইল তৈরি করেন এবং সেখানে ডিটেলসে বলেছিলেন যে কেন ভগবানজি এবং গুমনামি বাবা সেম ব্যক্তি, এরা কোনো আলাদা ব্যক্তি নয়। তো এখান থেকে তো আমরা পুরোপুরি বুঝতে পারছি যে তাহলে এই জিনিস মানে ভগবানজি আর নেতাজি একই ব্যক্তি, অন্য কোনো ব্যক্তিত্ব নন। এছাড়াও আরেকটা তাহলে সব জিনিস তো ধীরে ধীরে মিলেই যাচ্ছে, সব ভালোর দিকেই যাচ্ছে। এবার আসে যে গুমনামি বাবার বা যে ঘর থেকে একটি দেশলাই বাক্স পাওয়া যায় এবং দেশলাই বাক্সের মধ্যে 4টে দাঁত পাওয়া যায় এবং এই দাঁতগুলোকে স্যাম্পলিং করার জন্য আহ, তখনকার সময়ে দুটো ল্যাব দেশের, একটা সিএফএসএল কলকাতা আর সিএফএসএল হায়দ্রাবাদে পাঠানো হয়। এবার যেটা হয় সেটা হচ্ছে সিএফএসএল হায়দ্রাবাদ যে মানে ডিএনএ স্যাম্পলিং করার পরে যে ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটা আসে সেটার মধ্যে বলে যে নটা পিক আমরা মেলানোর চেষ্টা করেছি, কিন্তু এভিডেন্স মানে স্যাম্পল এতটাই কম যে শুধুমাত্র 5টা পিক এসছে এবং 5টা পিকের মধ্যে 5টা পিকই নেতাজির ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে ম্যাচ করেছে। কিন্তু সরকার এই রিপোর্ট অসম্পূর্ণ হওয়ায় খারিজ করে দেয়। সিএফএসএল কলকাতা আশ্চর্যভাবে বলে যে কোনো পিক ম্যাচ করেনি এবং সিএফএসএল কলকাতা বলে যে আমরা যখন রিপোর্ট দিই আমরা তার সঙ্গে কোনো ইলেকট্রোফেরোগ্রাম দিই না। তো আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে সিএফএসএল কলকাতার ল্যাবের স্যাম্পেল পৌঁছানোর আগে আনন্দবাজার পত্রিকায় বড় করে ছেপে দেওয়া হয় যে গুমনামি বাবা এবং নেতাজি সম্পূর্ণ আলাদা ব্যক্তি। তো এই সম্পর্কে আমরা পরে কখন জানতে পারি যে যখন 2017 সালে সায়ক সেন ক্লেম করেছিলেন যে যে নেতাজির যে সিএফএসএল এ কলকাতা থেকে যে রিপোর্টটা এসছে তো সেটা আমরা দেখতে চাই। তখন ভারতীয় সরকারের থেকে স্টেটমেন্ট দেওয়া হয় যে সেই ইলেকট্রোফেরোগ্রাম নাকি হারিয়ে গেছে। তো আমরা বুঝতেই পারি যে এটা হারিয়ে যাওয়া বা কিছু না, শুধুমাত্র মানুষকে গুমনাম করা যে ওই ব্যক্তি নেতাজি ছিলেন না। কারণ যদি সেই সত্য সামনে আসে তাহলে মানুষের মধ্যে জনহিংসা হওয়া তো স্বাভাবিকই। আর একটা দেশের জন্য খুবই লজ্জার বিষয় যে নেতাজি এত স্বাধীনতার পর 1960-এ যখন দেশে ফিরে গেছেন 1950 থেকে 60-এর মধ্যে, তারপর প্রায় 1983 অব্দি তিনি বেঁচে ছিলেন। ভারতীয় সরকার সবকিছু জেনে উদাসীন ছিল। তো সেই জন্য তারা অস্বীকার করেন। এছাড়াও আমরা জাস্টিস মুখার্জি মানে যিনি এখানকার হেড কর্তা ছিলেন এই গোটা কমিশনের, তিনি একটি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিলেন। সেই স্টেটমেন্টটা আমরা যদি দেখতে পারি এটি একটি নিউজ চ্যানেলের তরফ থেকে রেকর্ড করা হয়েছিল। সেটি হচ্ছে পার্সোনালি বলেন, এটা কিন্তু নট উই কোটেড, বলবেন না কাউকে। পার্সোনালি বলেন, এটা কিন্তু নট উই কোটেড, বলবেন না কাউকে। আই এম 100% শিওর উনি হচ্ছে, আই এম 100% শিওর উনি হচ্ছে। আমাদের তো একটা সেন্সিবল ভিউ নিতে হবে। এটাই হচ্ছে, তার ব্যাপারে আমি কিন্তু 100% শিওর। So the আমি আজকে বক্তব্যের মূল বিষয় এটাই বলতে চাই যে নেতাজি নিজের সারাটা জীবন এই দেশের জন্যই দিয়ে গেছেন, এই দেশের জন্যই করে গেছেন এবং তার গুমনামি বাবা হিসাবে দেশে ফিরে আসার পরেও তিনি শুধু দেশের জন্যই ভেবেছেন এবং দেশের জন্যই করে গেছেন। 18ই সেপ্টেম্বর 1983 সালে গুপ্তার ঘাট, যেখানে বলা হয় যে রামচন্দ্র জলসমাধি নিয়েছিলেন, সেখানে ভগবানজির শেষকৃত্য সম্পূর্ণ করা হয় এবং সব থেকে দুঃখের যে বিষয়টা তার এই ভগবানজির যারা খুব কাছের ব্যক্তিত্ব ছিলেন, যে 13 জন ভগবানজিকে আগলে রাখতেন বা ভগবানজি পরিচয় কোনোদিনও বাইরে আসতে দেননি, সেখানকার একজন পান্ডা মুখাগ্নি করার সময় শেষ যে কথাটা বলেছিল সেটা হচ্ছে যে যেই মহানায়কের শেষ সময় শেষকৃত্যে সারা দেশের থাকার কথা, 13 লক্ষ মানুষের থাকার কথা, সেই শেষকৃত্য আমরা কেবলমাত্র 13 জন করছি। তো এইটা খুবই খুবই কষ্টের। তো এই গুপ্তার ঘাটে যেখানে মিলিটারি ক্যাম্প আছে রাস্তার অপোজিটে, সেখানেই নেতাজি শেষকৃত্য করা হয় এবং হয়তো বলা আমরা সরকার বলে কোইন্সিডেন্সলি শেষকৃত্যের আগে গান ফায়ারিং হয় এবং জাতীয় পতাকায় মুড়ে সেই একটি
সাধুর দেহ নিয়ে যাওয়া হয়। তো এটা খুবই দুঃখের যে আমরা নেতাজির শেষকৃত্যটাও ভালো করে করতে পারিনি, লুকিয়ে করতে হয়েছিল। যাতে তখনকার দিনের মিডিয়া না জানতে পারে এবং খুবই চুপিসারে মানে যারা এছাড়াও গুমনামি বাবাকে যারা দেখতে চেয়েছিলেন সেই সময়কার লোকাল পিপলরা তাদেরকে প্রথমে বলে দেওয়া হয়েছিল যে ডেড বডি অযোধ্যা নিয়ে যাওয়া হবে এবং সেখানে শেষদাহ করা হবে। তো এটি খুবই কষ্টের, আমার বলতেও খারাপ এখন লাগছে যে একজন দেশনায়কের শেষ সম্মান আমরা কোনোদিনও দিতে পারিনি। তো আমি আমার বক্তব্যে এটাই বলতে চাই যে আমি নিজে মিশন নেতাজির ফলোয়ার এবং পার্ট। তো আমাদের নেতাজির যে প্রাপ্য সম্মান সেটা নেতাজিকে দেওয়ার জন্য একটাই জিনিস করা উচিত যে নেতাজির সম্পর্কে পড়া উচিত, নেতাজিকে জানা উচিত। এবং আমার বলতে দ্বিধা নেই অন্য স্টেটগুলোতে যেমন রাজস্থানে যেমন রাণা প্রতাপ বা মহারাষ্ট্রে শিবাজিকে নিয়ে তাদের মধ্যে একটা ইমোশন আছে। এই ইমোশনটা যেদিন বাঙালিদের মধ্যে আসবে নেতাজিকে নিয়ে সেদিন সরকার বাধ্য হবে প্রত্যেকটা ফাইল ডিক্লাসিফাই করতে এবং নেতাজিকে তার প্রাপ্য সম্মানটা দিতে। কারণ বিনা বিনা তলবারে কোনোদিনও স্বাধীনতা আসেনি। স্বাধীনতার একটা প্রাইস হয় যেটা হয় ব্লাড, যেটা পে করতে হয়, যেটা আইনে এবং নেতাজি পে করেছিলেন। আমি সবাইকে বলবো গুমনামি একটি অসাধারণ সিনেমা, অসাধারণ। মানে আমি আজ অব্দি নেতাজির যতগুলো বই পড়েছি, কনন্ড্রাম থেকে শুরু করে যাবতীয় বই সেগুলো কি বলবো একটি সারাংশ বলা যেতে পারে সিনেমাটা, এটা আপনারা অবশ্যই দেখুন। এবং আমি এটা বলেই শেষ করব যে নেতাজির যে কোট যে নো রিয়েল চেঞ্জ ইন হিস্ট্রি ক্যান বি অ্যাচিভড বাই ডিসকাশন। সো আমাদের প্রত্যেকেই নেতাজি সম্পর্কে জানা উচিত, সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তোলা উচিত যে প্রত্যেকবার 23শে জানুয়ারি এরকম ভাবে যে নেতাজি এরকম 1945-এ রহস্যজনকভাবে মৃত্যু হয় জানা যায়নি, এই সমস্ত কিছু বন্ধ করা হোক এবং ভারতীয় সরকার আরেকটি নতুন কমিশন করুক এবং এটা স্বীকার করুক যে ত্রুটি ভারতীয় সরকারের মধ্যেই ছিল এবং নেতাজির যে যোগ্য সম্মান আমরা সেটা যেন নেতাজিকে দিতে পারি। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জয় হিন্দ।